সুপ্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের দশম শ্রেণীর জীববিজ্ঞান লাইভ ক্লাস। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেখো, আমরা তো বিভিন্ন সৃজনশীল গুলো প্র্যাকটিস করছি, বলছি আমরা দশম অধ্যায়ের আজকে একটা সৃজনশীল প্র্যাকটিস করব এইখানে। তাহলে দেখো, তোমরা আজকে দশম অধ্যায়ের উদ্দীপকটা একটু দেখে নাও ভালোভাবে, এবং এটা তোমাদের আজকের আলোচনার বিষয়। নিউরন কি? আমরা জানি যে আমাদের যে স্নায়ু টিস্যুগুলো যে কোষ দিয়ে গঠিত, সেই কোষগুলোকে আমরা কি বলে থাকি? নিউরন বলে থাকি। তাহলে স্নায়ুতন্ত্রের গঠন ও কাজের একককে আমরা কি বলি? নিউরন বলে থাকি। স্নায়ুতন্ত্রের গঠন ও কাজের একককে আমরা নিউরন বলে থাকি। এরপরে দেখো, মেরুরজ্জু কাকে বলে? মনে আছে কারো মেরুরজ্জু কাকে বলে? আমাদের মস্তিষ্কের পেছনে যে একটা ছিদ্র আছে, ফোরামেন ম্যাগনাম নামক ছিদ্র দিয়ে মেরুদণ্ডের শেষ প্রান্ত পর্যন্ত যে আমরা কি দেখতে পাই, যে আমরা পদার্থটি দেখতে পাই, তাকে আমরা কি বলে থাকি? মেরুরজ্জু বলে থাকি। তাকে আমরা মেরুরজ্জু বলে থাকি। মনে আছে আমরা বলেছি মেরুরজ্জু করটির পেছনে অবস্থিত ফোরামেন ম্যাগনাম নামক ছিদ্রপথে কোটি দেশের কশেরুকা পর্যন্ত, ভুলে গেছি, এটা আমাদের মেরুরজ্জু বা সুষমাকাণ্ড মেরুদণ্ডের কশেরুকার ভেতরে এটা সুরক্ষিত থাকে। মেরুরজ্জু ঠিক মস্তিষ্কের মতো আমরা বলেছি শ্বেত ও ধূসর পদার্থ দিয়ে তৈরি। আমাদেরকে একটু বলতে হবে যে যে অংশটি মেরুদণ্ড কি মস্তিষ্কের পেছন থেকে পেছনে যে আমাদের একটা ছোট্ট ছিদ্র আছে, ফোরামেন ম্যাগনাম নামক ছিদ্র পথে দিয়ে মেরুদণ্ডের ভেতর দিয়ে এটা কোথায় পর্যন্ত বিস্তৃত? কোটি দেশ পর্যন্ত বিস্তৃত। এবং এটা দুই ধরনের পদার্থ দিয়ে গঠিত, একটা হচ্ছে শ্বেত আর একটা হচ্ছে বলো ধূসর পদার্থ দিয়ে তৈরি। এটুকু পুরাটুকু বলবে, সমস্যা নেই। এখান থেকে আমাদের 31 জোড়া মেরুরজ্জীয় স্নায়ু কি হয়? বের হয়। এসব ঘাড়, গলা, বুক, পিঠ, হাত ও পায়ের স্নায়ু পাওয়া যায়। এগুলো হচ্ছে মিশ্র প্রকৃতির হয়ে থাকে। এরপরে আমরা চলে আসি, দেখো বলছে যে ডোপামিন তৈরির কোষগুলো নষ্ট হয়। এমন একটি রোগ যে কি করছে, যে জায়গাতে ডোপামিন তৈরির কোষগুলো নষ্ট হয়। মনে আছে রোগটির নাম কি? পার্কিনসন। গুড, পার্কিনসন। আমরা জানি যে পার্কিনসন এমন একটি রোগ, যে রোগ কি করে, আমাদের দেহে যে স্নায়ুর একটা নির্যাস আছে, স্নায়ু কোষের নির্যাস যেটা, সেটাকে আমরা ডোপামিন বলি। এই স্নায়ু কোষের নির্যাস তৈরিতে এরা কি করে থাকে? বাধা দিয়ে থাকে, বা নির্যাস তৈরিতে নির্যাস তৈরি করতে পারে না। স্নায়ু কোষে ডোপামিন যদি আমাদের শরীরের স্নায়ু কোষের এরা কি করতে, ডোপামিন কি তাহলে? ডোপামিন বলবে যে স্নায়ু কোষের এক ধরনের নির্যাস, যা আমাদের উদ্দীপনা গুলোকে কি করে নেয়? পরিবহন করে নেয়। এখন এটা উদ্দীপনা পরিবহন করে, তারপরে হচ্ছে যে এটা আমাদের কি করে থাকে? সংবেদন গ্রহণ করে থাকে এবং এর জন্য উপযুক্ত প্রতিবেদন দিয়ে থাকে। স্নায়ুকোষ বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ নিঃসরণ করে, এর মধ্যে ডোপামিন একটা। তাহলে ডোপামিন এখন বলছে, দেখো উদ্দীপকের উল্লেখিত রোগটি আমাদেরকে কি করতে হবে? ব্যাখ্যা করতে হবে। তুমি বলবে রোগটি হলো আমাদের পার্কিনসন।
এই পার্কিনসন হওয়ার কারণ হচ্ছে আমাদের স্নায়ুকোষগুলো এক ধরনের নির্যাস বা তরল দেয়, যাকে আমরা কি বলে থাকি, ডোপামিন বলে থাকি। ডোপামিন বলে থাকি। এরপরে দেখো, ডোপামিন বলে থাকি। এখন মস্তিষ্কে পার্কিনসন আক্রান্ত রোগীর মস্তিষ্কেও কি করে, ডোপামিন তৈরির কোষগুলো এখানে নষ্ট হয়ে যায়। যারা পার্কিনসনে আক্রান্ত তাদের কোষগুলো কি হয়ে যাচ্ছে, নষ্ট নষ্ট হয়ে যায় বিধায় এদের আমরা বিভিন্ন কাজে সমস্যা দেখতে পাই। এরা কি করতে পারে না, নিখুঁত কোনো কাজ করতে পারে না, এরা সোজাভাবে হাঁটতে পারে না, এরা কোনো যে এদের হাত কাঁপে বা এদের কাঁপুনি হয়ে থাকে, এদের চোখের পাতা কাঁপে, কোষ্ঠকাঠিন্য দেখা দেয়, সোজাসুজি হাঁটতে পারে না, কোনো খাবার গিলতে কষ্ট হয়, আবার খাবার গিলতে কষ্ট হয়, আর চেয়ার থেকে উঠে হঠাৎ করে হাঁটতে শুরু করলে হাঁটতে সমস্যা হয়ে থাকে। আবার আমরা বলেছি যে এদের মুখের বাচন ভঙ্গিটা ঠিক থাকে না, মুখ অনড় থাকা, অর্থাৎ এদের কথা বলার সময় মুখের বাচন ভঙ্গি আসে না। আমরা যেমন এক একজন এক এক রকম কথা বলি, এক একজনের কথা বলার ধরনটা কিন্তু একরকম, ওদের এরকম কোনো কি আসে না, বাচন ভঙ্গি আসে না। ঠিক আছে, তাহলে আমি আবার বলি, পার্কিনসন রোগ হচ্ছে স্নায়ুতন্ত্রের একটি রোগ। এই রোগটি আসলে মস্তিষ্কে আমাদের এক ধরনের ডোপামিন তৈরি হয়। সে ডোপামিনটা হচ্ছে স্নায়ুকোষের এক ধরনের নির্যাস। এই নির্যাস আমাদের কি করে, স্নায়ুকোষগুলোকে সক্রিয় রাখে, উদ্দীপিত রাখে। কিন্তু ডোপামিন যেহেতু ডোপামিন তৈরির কোষগুলো নষ্ট হওয়ার কারণে স্নায়ু কোষগুলো বা মস্তিষ্ক আমাদের সুন্দরভাবে কি করতে পারে না, কাজ করতে পারে না। ডোপামিন ছাড়া ওই স্নায়ু কোষগুলো পেশি কোষগুলোতে সংবেদন পাঠাতে পারে না, ফলে মাংসপেশির তার কার্যকারিতা কি হয়, হারিয়ে ফেলে, সংবেদন পাঠায় না। আর মাংসপেশিগুলো, তুমি যে হাত নাড়াবে, তোমার পা নাড়াবে, এই জিনিসগুলো কি করতে পারে না, কার্যকারিতা হারায়। বয়স বাড়ার সাথে সাথে পার্কিনসনের কারণে রোগীর মাংসপেশি আরো কি হয়ে যায়, অকার্যকর হয়ে ওঠে, ফলে রোগীর চলাফেরা, লেখালেখি ইত্যাদি কাজ করা কষ্টকর হয়ে থাকে। সবাই বুঝতে পারলে? ইয়েস ম্যাম। এবার আমরা চলে আসি, দেখো পরেরটাই, উদ্দীপকে উল্লেখিত ডায়াবেটিস। হ্যাঁ, গুড। এন রোগটি আমাদের কি রোগ, ডায়াবেটিস রোগ। এর হওয়ার কারণটা বলো তো, আর লক্ষণ তো আমরা বলছি প্রতিকার। বলো কারণটা কি? কারণ আমরা বলেছি এটা আমাদের মোটামুটি বংশগতভাবে হয়ে থাকে। তাছাড়াও আমরা দেখেছি যে আমাদের দেহের মধ্যে যদি ইনসুলিন নামক এক ধরনের হরমোন নিঃসরণ বা একেবারে না হয়, তাহলে আমাদের কি হয়ে থাকে, এই ডায়াবেটিস হয়ে থাকে। এরপরে এই রোগটির প্রতিকার আমরা কি করে করব? প্রতিকার করা মানেই হচ্ছে 3D এর মাধ্যমে আমরা এটাকে কি করব, প্রতিকার করব। ডিসিপ্লিন, ডায়েট, ডোজ। প্রথমে আমাদের ডিসিপ্লিন, নিয়ম মতো চলতে হবে, নিয়ম মতো আমাদেরকে কি করতে হবে, খেতে হবে, হাঁটতে হবে, তারপরে হচ্ছে যে দেহের ওজন না বাড়ে সেই জিনিসগুলোকে আমাদের খেয়াল করতে হবে। অনেকেই আসেনি, রোহিত আর সৌরভ শুধু, ইমরানরা কই, রাফি কই, এরা ক্লাসে? সবাই ঘুমাচ্ছে। হ্যাঁ, এদের তো খালি ঘুম। এরা বস পাবলিক, এদের পড়াশোনা লাগে না, এমনিতেই ভালো ছাত্র এরা। আচ্ছা, আমরা পড়ি, দেখি কি হয়, তাই না? তাহলে ডিসিপ্লিন আমাদের জীবনের জন্য অনেক বড় একটা গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে ছোট থেকে যদি আমরা আমাদের ডিসিপ্লিন মেনে থাকি, তাহলে এইরকম একটা আমরা ভয়াবহ রোগে আক্রান্ত হব না ইনশাল্লাহ। দেখো যে আসলে ডায়াবেটিসটা একটি ঘাতক রোগ। এর কারণে ডায়াবেটিস শরীরের মধ্যে থাকলে
খুব যে তোমার কোনো একটা অস্বস্তি হবে বা এটা তোমার ক্ষণে ক্ষণে তোমাকে অসুস্থ করে হয়রান করে তুলবে এরকম কোনো রোগ না। ও তোমার শরীরে বাসা বেঁধেছে, ও আরো বিভিন্ন অঙ্গের কি করবে, ক্ষতি সাধন করবে। বিধায় ডায়াবেটিসটাকে আমরা একটা ঘাতক রোগ বলে থাকি। এ চোখের ক্ষতি করে, হার্টের ক্ষতি করে, এ আমার নার্ভাস সিস্টেমকে নষ্ট করে ফেলে। এর জন্য আমাদেরকে প্রথমত হচ্ছে কি ডিসিপ্লিন মানতে হবে, হাঁটতে হবে, নিয়ম মতো খেতে হবে, ডোজ ডায়েট। ডায়েট মানে খাবারটাকে আমাকে কি করতে হবে, পরিমিত খাবার খেতে হবে। যে খাবার খাওয়া প্রয়োজন ওই খাবার খাবো, শর্করা জাতীয় খাবার খাবো না। ঠিক আছে। এরপরে আমরা বলবো ডোজ, অর্থাৎ আমাদেরকে কি ওষুধ, ওষুধ, প্রয়োজন মতো ওষুধ শরীর চর্চা। ওষুধটা দিবে, সে ওষুধটা আমাদেরকে প্রয়োজন মতো খেতে সময় মতো খেতে হবে। তাহলে এক্ষেত্রে ডোজ, শরীর চর্চা করতে হবে। হ্যাঁ সেটা ডোজের ভেতর না, সেটা তোমার ডিসিপ্লিনের মধ্যে চলে গেল। প্রতিদিন আমাদের কিছুক্ষণ ব্যায়াম করতে হবে এই জিনিসগুলো। ঠিক আছে। তাহলে রোগ থেকে আমরা একটা শিখলাম। আর কোনো? এটা তো পড়া থাকবেই, এটা পড়া থাকবে, এটা তোমাদের HW লিখে নাও, তোমাদের HW। সৃজনশীল সম্পূর্ণ ম্যাম। হ্যাঁ, সৃজনশীলটা সম্পূর্ণ পড়া পারবা, একটা সহজ একটা পড়া দিয়েছি। তাহলে আসো আমরা একটু বই পড়ি, বই না পড়লে তো হবে না। আমরা আবার বইয়ের প্রথম থেকে রিভিশন করি, অর্থাৎ দশম অধ্যায়ের তোমরা 206 পৃষ্ঠা বের করো। দশম অধ্যায়ের আরো গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমরা বলছি, দেখো এখান থেকে আমরা পড়বো হরমোন। 2 নাম্বার হচ্ছে ফাইটো হরমোন। ফাইটো হরমোন আমরা বলেছি হরমোন নালীহীন গ্রন্থি থেকে বা নালীহীন গ্রন্থি থেকে উৎপন্ন হয়ে এটা উৎপত্তি স্থলে সীমাবদ্ধ না থেকে দূরবর্তী দূরবর্তী স্থানে গিয়ে তার কার্য সম্পাদন করে থাকে, তাকে আমরা কি বলবো, ফাইটো হরমোন বলবো, সরি হরমোন বলবো। আর উদ্ভিদ দেহের যে হরমোন গুলো থাকে তাদেরকে আমরা ফাইটো হরমোন বলবো। ফাইটো হরমোন গুলো উদ্ভিদের বৃদ্ধি, বিকাশ, উদ্ভিদের প্রস্ফুটন, উদ্ভিদের ফুল ধরা, এগুলো সবকিছু কাজে এরা কি করে থাকে, সাহায্য করে থাকে। তাহলে হরমোন আর হচ্ছে ফাইটো হরমোন সম্পর্কে আমরা জানলাম। আমাদেরকে যদি প্রশ্ন করে ফাইটো হরমোন গুলোর নাম লিখো, অক্সিন, জিবেরেলিন, সাইটোকাইনিন, ইথিলিন, অ্যাবসাইসিক অ্যাসিড, সাইটোকাইনিন। 3 নম্বরে তারপরে চলে যাই আমরা ইথিলিন। ঠিক আছে, অক্সিন, জিবেরেলিন, সাইটোকাইনিন আর একটা হচ্ছে ইথিলিন। এগুলো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট উদ্ভিদ হরমোন। ঠিক আছে। এরপরে দেখো এরপরে আমরা বলবো যে পোস্টুলেটেড হরমোন। পোস্টুলেটেড হরমোন আমরা কাকে বলি বলো?
এরপরে দেখো পোস্টুলেটেড হরমোন কাকে বলে? উদ্ভিদের যে যে হরমোনকে আলাদাভাবে শনাক্ত করা যায় না তাদের পোস্টুলেটেড হরমোন Good. বলে। যেগুলোকে আমরা কি করি না, আলাদাভাবে শনাক্ত করা যায় না তাদেরকে পোস্টুলেটেড হরমোন বলে। দুইটা পোস্টুলেটেড হরমোনের নাম বলো। একটা হচ্ছে ভার্নালিন আর ফ্লোরিজেন। ভার্নালিন আর ফ্লোরিজেন। ফ্লোরিজেন। পোস্টুলেটেড হরমোনের কাজ কি বলতো? পোস্টুলেটেড হরমোনের কাজ হচ্ছে বলো, ফুল ও জনন সংশ্লিষ্ট অঙ্গের বিকাশে এরা কি করে থাকে? সাহায্য করে থাকে। এর কাজ হচ্ছে কিসের? ফুল ও জনন সংশ্লিষ্ট অঙ্গের বিকাশে কি করে থাকে? সাহায্য করে। বিকাশে সাহায্য করে। ফুল ও জনন সংশ্লিষ্ট অঙ্গের বিকাশে এরা কি করে থাকে? সাহায্য করে থাকে। এরপরে দেখো অক্সিন, জিবেরেলিন, সাইটোকাইনিন, ইথিলিন, এগুলো গেল পোস্টুলেটেড হরমোন। আমাদের দুইটা পোস্টুলেটেড হরমোনের নাম জানতে চাই, ভার্নালিন আর হচ্ছে ফ্লোরিজেন। তারপরে আমরা 4 নম্বরে চলে আসি যে এগুলো কোথায় উৎপন্ন হয় বলো? ফ্লোরিজেন কোথায় উৎপন্ন হয় বলো তো? পাতায়। হ্যাঁ, পাতায় উৎপন্ন হয় এবং এটা ধীরে ধীরে পত্রমূলে চলে আসে। পত্রমূলে যে পত্রমুকুল থাকে সেটাকে পরবর্তীতে কিসে পরিণত করে? পুষ্পমুকুলে পরিণত করে। তাহলে প্রশ্ন আসতেই পারে যে ফ্লোরিজেন কোথায় উৎপন্ন হয়? খাতা কলম নিয়েছো তো, না খালি এমনি বসে গেছো? প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। ফ্লোরিজেন কোথায় উৎপন্ন হয়? প্রত্যেকেই খাতা কলম নিয়ে বসবে। কোথায় উৎপন্ন হয়? ফ্লোরিজেন কোথায় উৎপন্ন হয়? তাহলে ফ্লোরিজেন পাতায় উৎপন্ন হয়। এই ফ্লোরিজেন গুলো কোথায়? পাতায় উৎপন্ন হয় এবং পরবর্তীতে এরা কোথায় ধীরে ধীরে চলে আসছে? পত্র বিনতে চলে আসছে এবং সেখানে পত্রমূলে চলে আসছে এবং সেখানে যে পত্রমুকুল থাকে সেটাকে ধীরে ধীরে পুষ্পমুকুলে এরা পরিণত করে থাকে। এরপরে এখান থেকে প্রশ্ন আরো চলে আসি আমরা পরবর্তীতে যেগুলো আসে। অক্সিন কে আবিষ্কার করেন? অক্সিন কে আবিষ্কার করেন? অক্সিন আবিষ্কার করেন চার্লস রবার্ট ডারউইন। অক্সিন কে আবিষ্কার করেন? চার্লস ডারউইন। কে আবিষ্কার করেন, তাই না? চার্লস রবার্ট ডারউইন। তাহলে এরপরে চলে আসি, অক্সিন আবিষ্কার করেন যে ডারউইন, নামকরণ করেন কে? কোল এবং হ্যাগেন স্মিথ। অক্সিনের নামকরণ করেন কে? কোল ও হ্যাগেন স্মিথ। কোল ও হ্যাগেন স্মিথ। অক্সিনের নামকরণ করে কে? কোল ও হ্যাগেন স্লিট। এরপরে দেখো যে অক্সিনের আমরা কাজ করেছি। অক্সিন কোথায় উৎপন্ন হয়? আমরা বলেছি অক্সিন উদ্ভিদের ভ্রূণ আবরণীর ভ্রূণ মুকুল আবরণীর ওপর এরা থাকে। ভ্রূণের মুকুল আবরণী আছে, এখানে তারা অবস্থান করছে এবং দেখা যাচ্ছে যে এরা পরবর্তীতে
ভ্রূণাবরণীর অগ্রভাগে অবস্থিত, অগ্রভাগে ভ্রূণাবরণীর অগ্রভাগে থাকে। সেখানে ধীরে ধীরে এক ধরনের রাসায়নিক মানে বিজ্ঞানী দেখলেন যে ভ্রূণাবরণীর মধ্যে যে একটা রাসায়নিক পদার্থ আছে, এটা কি হচ্ছে, আলোর দিকে, আলোর প্রতি এটা সংবেদনশীল, আলোর দিকে এটা যায়। এটাকে আমরা তখন কি নাম দিল, অক্সিন নাম দিলেন। এখন অক্সিনের কাজগুলো আমাদেরকে জানতে হবে। অক্সিনের কাজ, অক্সিনের কাজ, অক্সিনের কাজ দেখো 1 নাম্বার বলছি কি, এটা আমাদের অক্সিন প্রয়োগে শাখা কলমে মূল গজায়। অক্সিন প্রয়োগে কি হয়, শাখা কলমে মূল গজায়। আবার হচ্ছে হ্যাঁ, ফলের অকাল ঝরে পড়া রোধ করে। অক্সিজেন আমাদের উদ্ভিদের অভিস্রবণ আর শোষণের হার বাড়ায়। বীজহীন ফল উৎপাদনে অক্সিনের প্রভাব রয়েছে। আর একবার বলি অক্সিনের কাজগুলো। 1 নাম্বার বললাম শাখা কলমে মূল গজায়, শাখা কলমে মূল গজায়। 2 নাম্বার হচ্ছে শাখা কলমে মূল গজায়। 2 নাম্বার বলো, ফলের অকালে ঝরে পড়া রোধ করে। ফলের অকাল ঝরে পড়া রোধ করে। শ্বসন এবং অভিস্রবণ ক্রিয়া বেড়ে যায়। শ্বসন ও অভিস্রবণ ক্রিয়া বেড়ে যায়। তারপর অভিস্রবণ ক্রিয়া, শ্বসন ও অভিস্রবণ ক্রিয়া বেড়ে যায়। আর একটা কি আছে, বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে। বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে। বীজহীন ফল উৎপাদনে, বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে। ঠিক আছে, এখন দেখো তোমাদেরকে একটু খেয়াল করতে হবে, বীজহীন ফল উৎপাদনে কিন্তু একা অক্সিনই কাজ করে না। কে কাজ করে বলো তো? বীজহীন ফল উৎপাদনে বলো, জিবেরেলিন। হ্যাঁ, না সাইটোকাইনিন না, আমরা জানি অক্সিন আর জিবেরেলিন, এই দুইটা আমাদের বীজহীন ফল উৎপাদনে এরা কি করছে, সাহায্য করছে। তাহলে তোমরা সৃজনশীল প্রশ্ন পড়বে, তার সাথে সাথে আমাদের প্রথম থেকে 206 আর 206, 207 পৃষ্ঠা তোমরা কি করবে, পৃষ্ঠা পড়বে। 206 ও 207 পৃষ্ঠা পড়বে তার সাথে সাথে। ঠিক আছে, তাহলে আজকে আমি এখানেই শেষ করছি। তোমাদের কারো কোনো সমস্যা থাকলে আমাকে বলো যে ম্যাডাম এখানে বুঝছি না। ঠিক আছে, তাহলে আমি আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সবাই প্রতিদিন লাইভ ক্লাসগুলো করবে, এটাই তোমাদের কাছে আমাদের প্রত্যাশা। অবশ্যই লাইভ ক্লাস যে স্টুডেন্ট করবে তার কোনো সমস্যা থাকবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।